আমি কোন কোন পয়েন্টগুলোতে আপনাদেরকে প্রশ্ন তুলবো, এই প্রশ্নগুলা আগে একটু খোলাসা করতে চাই। মোটামুটি আজকে বিভিন্ন পত্রপত্রিকায় খবর হয়েছে যে লন্ডনে তারেক রহমানের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস দেখা হচ্ছে, তারেক রহমান শেষ পর্যন্ত দেখা দিচ্ছেন। মাঝে কিন্তু এরকম শোনা গেছে বিভিন্ন ক্ষেত্রে যে তারেক রহমান এই যে দেশের যে সিচুয়েশন, যে বিএনপি চায় ডিসেম্বরে নির্বাচন বলে ডক্টর ইউনূস এটা চান না, এই একটাই তো কারণ, নির্বাচন ডিসেম্বরে না হওয়ারই একটার চেয়ে আর কোনো কারণ কেউ খোলাসা করতে পারছে না। যে এক হলো জামাত চাইছে আর একটু পরে হোক, জামাতকে উনি হয়তো পছন্দ করতেই পারেন, ওনারও নিশ্চয়ই ব্যক্তিগত একটা চয়েস থাকতে পারে, উনি 84 বছর মানুষের একজন বয়সী একজন অভিজ্ঞ বাংলাদেশের সিটিজেন, ওনার একটা চয়েস থাকতে পারে না, এতে নিয়ে আমাদের আপত্তি করার কিছু নেই। তবে উনি যে চেয়ারটায় আছেন, উনি বিএনপি চাইছে বলে উনি চান না, এরকম একটা কথা শোনা গেছে। এটা তারেক রহমান সাহেব যদি বিরক্ত হয়ে থাকেন, আমরা ওনার মনের খবর জানি না, বিএনপি এটা বলে নাই যে তারেক রহমান সাহেব বিরক্ত, বিএনপি বলেছে তারা বিরক্ত, হতাশ, সন্তুষ্ট না, এরকম বলেছে। তো এখন তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করতে এলে কি কি ফ্যাক্টর সামনে আসতে পারে আপনারা একটু চিন্তা করে দেখেন। আমি আবার একটু পুরোনো ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করি। পুরোনো ব্যাকগ্রাউন্ড বলতে আমি যে অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেবের কথা বলতেছিলাম না এর আগে, যে অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব সরকারকে কি একটা ডস দিয়ে লোকে না, বোকা বানায় লোকে না, ওনার বয়স 83-84, হ্যাঁ। এবং আমি বলছিলাম জানু পলিটিশিয়ান মানে বাংলাদেশের পলিটিশিয়ান যেমন হইতে হয়, ওই অজপাড়াগায় থেকে সেই দেখেন 70 সালে উঠে এসেছেন একটা মানুষ, কিশোরগঞ্জে পলিটিক্স করে বাংলাদেশে তিনি রাষ্ট্রপতি হয়েছেন। আর আমার অভিজ্ঞতা আমি কি বলেছি যে আমি খুব ডেডিকেটলি, উনি যেবার এমপি পদ ছেড়ে প্রেসিডেন্ট হয়ে গেলেন, তার ছেলের নির্বাচন কভার করতে গিয়েছিলাম 18 নিউজ থেকে, এবং যা দেখেছিলাম উনি রাষ্ট্রপতি, ওনার ছেলে তো ওখানে কেউ চেনে না, ওনার ছেলেকে এক সময় খুঁচায় মানুষ পাইন না এমপি বলতে পারেন না, তার কোনো ওইভাবে ইয়ে নাই আর কি, এমপি ওরকম ব্যাপার স্যাপার নাই, রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছেলে ঠিক ওইরকম যায় না। তো সেই ক্ষেত্রে ওই লোকের যা হওয়ার, এমপি যে এরপর 2-3 বার হয়েছে, এটা অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেবের তার সেই পুরনো কারিশমা, সেগুলো থেকে আমি দেখেছি তার কথার উপরে, মানে আমি তো তার কথা শুনি নাই, কিন্তু তার লোকজন যারা ফিল্ডে কাজ করেছে, ক্যামেরায় আমরা প্রচুর ধরেছি কিসের ভোটার কিসের কি। আপনারা অনেকে চিনবেন, কিশোরগঞ্জে যদি গিয়ে থাকেন, কিশোরগঞ্জে দুটা বিশাল গ্রাম আছে, বড় গ্রাম, আব্দুল্লাহপুর নাম, এই আব্দুল হামিদ সাহেবের নির্বাচনী এরিয়াতে, একদম প্রত্যন্ত অঞ্চলে। সেইখানে গিয়ে আমরা কভার করতে গিয়ে দেখেছি যে মানে ভোট কি হইতে হয়, ভোটটা কি জিনিস বানাইতে হয়, এটা তারা বানিয়ে দিয়েছিলেন। এবং সেখান থেকে আমরা অনেক কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করেছিলাম, কিন্তু আমি তখন 18 নিউজে কাজ করি, আর দেশ তো জানেন তখন কি অবস্থা, এগুলো কোনো কিছুই প্রচার করা তখন সম্ভব হয়নি। আমি ডেডিকেটলি কাজ করেছি, কিন্তু ঢাকায় প্রচারের সিদ্ধান্ত তো আমার ছিল না, বহু রাগ করেছি, কিন্তু আলটিমেটলি তখন প্রচার হয়নি। কেন বললাম জানেন, বাংলাদেশে এরকম বহু গ্রাম আছে, অসংখ্য গ্রাম। ওই যে আব্দুল্লাহপুর গ্রামটা বললাম, এ যাবৎকালে মুক্তিযুদ্ধের পরে এ যাবৎকালে ওই একটা ওই গ্রামটাই একটা ইউনিয়ন, প্রায় 12-14 হাজার ভোট, একটা গ্রাম, বিশাল গ্রাম। সেই ভোটের মানে 12-14 দূরের কথা, 110-20টা ভোটে নৌকার বাইরে কোথাও যায় না। আচ্ছা, আমাদের যে এলাকা নেত্রকোনা হাওড় অঞ্চল, ওই হাওড় অঞ্চলে কিছু আপনার সনাতন অধ্যুষিত গ্রাম আছে, প্রচুর আছে। এগুলো আপনার আমাদের নেত্রকোনায় আছে, সুনামগঞ্জের দিরাইশাল্লাতে আছে। তো সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে একটা ট্রেডিশন আছে, তারা নৌকার বাইরে ভোট দেয় না। আমি একটা গ্রামের কথা বলি, আপনারা যারা আমাদের কিছু পেজ আছে দেখবেন, যে ফিশ কোম্পানি, পূর্ণিয়ার ঢেউ ইউটিউব চ্যানেল আছে, সেগুলোতে আমরা গ্রামগঞ্জে কিছু কন্টেন্ট দিই। সেই গ্রামগঞ্জে কন্টেন্টে দেখবেন, ওই মল্লিকপুর একটা গ্রামে গিয়েছিলাম গত নভেম্বর মাসে। ওই মল্লিকপুর গ্রামে কোনো মসজিদ নেই, কারণ ওখানে কোনো মুসলিম পরিবারই নেই। তো সেই গ্রামগুলোতে যে ভোট হয়, এবার আপনি কি নিশ্চয়তা দেন যে ওই ভোটাররা যারা এ যাবৎকালে কোনোদিন নৌকার বাইরে ভোট দেয় নাই, সে এবার কনফার্ম, ওই যে গ্রামটার কথা বলছি মল্লিকপুর, সেখানে 4000 ভোট, 4000 মধ্যে আপনি 400 কাস্ট করাতে পারবেন, এর কোনো গ্যারান্টি আছে? আমি কিন্তু মূল পয়েন্টে যাবো, কোন গ্যারান্টি আছে? এবং বাংলাদেশে কয়েকশো গ্রাম আছে, কয়েক হাজার সেন্টার আছে, এগুলো বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, ইভেন জামাতেরও আছে, জামাতে ইসলামীরও যে তাদেরকেই ভোট দেয়, এরকম বেশ কিছু গ্রাম টাম আছে। তো আমি বলতে চাচ্ছি যে এই যে ঐকমত্য কমিশন দৌড়াদৌড়ি করছে না, এই ঐকমত্য কমিশনে একটা প্রস্তাব আছে, দেখবেন যে 40%-এর নিচে যদি ভোট পড়ে, সে ভোট কেন্দ্রের ভোট বাদ। ধরেন এই ঘটনাটা যদি পাস হয়, ঐকমত্য হয়, অথবা এটা স্যাংশন হয়, এটা সংস্কার হয়, তাহলে বাংলাদেশে কত সেন্টার বন্ধ হয়ে যেতে পারে। বাংলাদেশের চৈত্র মাসে ভোট হইলে, চৈত্র মাসে আমি জানি না ডক্টর
ইউনূস তো বয়োবৃদ্ধ মানুষ, উনি নিশ্চয়ই চৈত্রের খড় তাপে অনেক খেটেছেন। আর এই যে ওনার গ্রামীণ ব্যাংক এই কিস্তি দেয়, কিস্তি তুলে তার এক একজন ম্যানেজার এরকম টিকটিকা হয়ে গেছে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চে, দেখবেন এরা এই চৈত্র মাসে একদম মাথার ঘাম পায়ে ফেলে এরা তো কিস্তি তুলে, এরা জানে। তো এই ঠাডা রোদের মধ্যে ইলেকশন করার খায়েশটা কেন হইলো, এটা একটা বড় প্রশ্ন থেকে যায় না? সব যায় না, বুঝে সবকিছু যায় না। আরেকটা জিনিস দেখেন, বাংলাদেশে উত্তরাঞ্চল যদি বলেন, উত্তরাঞ্চল একটা কথা আছে যে হাতি যায় না ঠেললে, কার্তিক যায় না মরলে। মানে কার্তিক, চৈত, পৌষ, মাঘ এই মাসগুলো অভাবের মাস, সাংঘাতিক অভাব অনটন। আমাদের এলাকায় যদি বলেন যে হাওর অঞ্চলের মানুষ আমি, সেইখানে চৈত্র মাসে মানুষের ঘরে ঠিক মতো ভাতও জোটে না। একদিক দিয়ে অবশ্য ভালো হয়েছে, একদিক দিয়ে ভালো হয়েছে কি জানেন, রাজনীতিবিদরা যতই বলেন এরা কিন্তু কিপটা হয়। এরা খুব মানে একেবারেই খুব মানে যা কামায় তো খালি থাপানোর উপরে। এই চৈত মাসে ইলেকশন, গরিবের অভাব থাকবে, অভাবে তার মন ভরতে গেলে অন্য সময় ইলেকশন করলে যা খরচ হয় তার চেয়ে একটু বেশি হবে। আর রোজার মধ্যে ক্যাম্পিং করতে হবে না, তো ছোলা মুড়ি দিয়ে ক্যাম্পিং করাইতে পারবে না। এবার বিরিয়ানি একেবারে মাস্ট। ইফতার পার্টি দেখবেন কি ভরাটা ভরছে। এই বর্তমান রোজা যেটা গেল, এই রোজায় তো ইফতার পার্টি আপনারা দেখেন নাই, দরকার হয় না, রাজনীতিবিদদের ভোট নাই, কিন্তু সামনে ইফতার পার্টি সব ধুমধুমাকার ইফতার পার্টি হবে। যাই হোক, এবার বাদ দেন, আমাদের হাওড় এলাকার সনাতন ধর্মাবলম্বী গ্রাম, এরা এই আগে নৌকায় ভোট দিত, এখন ধানের শীষে ভোট দিবে, দাঁড়িপাল্লায় ভোট দিবে, মেনে নিলাম। ডক্টর ইউনূস সাহেব বা এখন যারা আছেন তারা সেটাই মনে করেন, এনসিপি ওয়ালারা হয়তো সেটাই মনে করে, এনসিপিরও ভোট দিবে। সব আওয়ামী লীগের যা ভোট ছিল এরা সব তাদেরকে ভোট দিবে, তো ভোটের সংখ্যা বাড়বে, তাই তো? এটাই তো হওয়ার কথা। মানে অন্তত যারা কল্পনা করছেন, ভাবছেন, তারা তো এরকমই ভাবছেন। তো বাদ দিলাম, আমি না হয় হাওড়ের মানুষ, হাওড়ের কথা আপনাদেরকে খালি বলছি যে হাওড়ে কয়টা গ্রাম কি, এই 1-200 সেন্টার, 200-500 সেন্টারের না হইলে নাই। আপনি পাহাড়ি এলাকায় যান তো দেখি, পাহাড়ের 3 জেলা, এই বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি, এই 3 জেলায় একেবারে প্রত্যন্ত এলাকায় এরকম অনেক সেন্টার আছে না? আচ্ছা, সেটাও না হয় বাদ দিলাম, অন্যান্য যে নির্বাচনী আসন, এই যে বাংলাদেশের এত বৃহৎ একটা জনগোষ্ঠীকে নির্বাচনের তার যে মতামত সেটার বাইরে রেখে একটা নির্বাচন করবেন, একটা চ্যালেঞ্জ দাঁড়ায় না? আর নিরপেক্ষতার প্রশ্ন তো আমি শুরুতেই বললাম যে নিরপেক্ষতার প্রশ্নে অনেক অনেক প্রশ্ন সামনে, অনেক অনেক প্রশ্ন। কেন এপ্রিলে নির্বাচন, কি কাজ বাকি, কি সংস্কার হবে? এনসিপি এখন অনেকটা ওপেন সিক্রেট যে তারা সরকারি পৃষ্ঠপোষকতা পাচ্ছে। এনসিপি কি করবে? এনসিপি ডিক্লেয়ার করছে তারা খুব দ্রুততম সময়ে তারা রেজিস্ট্রেশন পেয়ে যাবে। একটা তারা টাইমলাইন ঠিক করে ফেলছে, দেখেন, ইলেকশন কমিশন না, তাদের টাইমলাইন, তারা এইভাবে যাবে। এবং মোটামুটি অনেকেই মনে করেন যে এদের রেজিস্ট্রেশন পেয়ে যাবে, এদের রেজিস্ট্রেশন আটকাবে, এটা কেউ ভাবে না। বাংলাদেশের রেজিস্ট্রেশন না পেয়ে কত পুরনো পুরনো রাজনৈতিক দল কোর্টের বারান্দায় লেফট রাইট করতে করতে সময় যাচ্ছে তার ঠিক নাই। এগুলো কিছুমাত্র দিক, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেগুলো নিয়ে বলার কোনো অপেক্ষা রাখে না। বাংলাদেশে হাটে ঘাটে যে কোনো মানুষ জানে যে এই বাংলাদেশে পুলিশ বাহিনী নির্বাচনের সময় যে অবস্থায় থাকে সেই অবস্থাও এখন আছে কিনা এর আগে অতীতের নির্বাচন করে। ইভেন এই যে আওয়ামী লীগ যে তেলিসমাতির 3টা নির্বাচন করছে, 13 সালে, 18 সালে, 24 সালে, এই তেলিসমাতির নির্বাচন সে তো সাংঘাতিক একটা মানে মহাশক্তিধর একটা কিছু হয়ে উঠেছিল না? পেরেছে। লাস্ট নির্বাচনে 24-এর নির্বাচনে পার্সেন্টেজ কত ছিল? এত ঠেলা ধাক্কা করে তারপরেও এইটা 12-14 বেশি তুলতে পারে না। সত্যিকার হিসাবে কেউ কেউ 5, 6, 7, 8 এরকম বলে না। তাহলে আগামী নির্বাচন আপনি যদি উৎসব মুখর পার্টিসিপেটরি না রাখতে পারেন, এবং বিএনপির জন্য ওইটা কতটা ডিসকমফোর্টেবল হবে, এই হিসাবগুলো কি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে করছেন না? তারও তো একটা ইন্টারন্যাশনাল ইমেজের ব্যাপার আছে। একটা ডক্টর ইউনূস বা এই অন্তর্বর্তীকালীন সরকার তার ইচ্ছা একটা ইলেকশন করলো, ধরলাম ওই ইচ্ছা এই ইলেকশনে বিএনপি পাশও করে গেল, করে গিয়ে পরে ওই ক্ষমতাটা হজম করতে হবে না? তাহলে সেই হিসাব বিএনপির মধ্যে আছে না? এই সমস্ত কিছু, এবং যেই সময়টা তারা বলছেন যে এখানে 9-10 মাস চলে গেছে, কিছুই হয় নাই, না সংস্কার, না দেশের উন্নতি, না আইন শৃঙ্খলা, না বিচার বিভাগ হয় নাই, আগামী 9-10 মাসে তা হয়ে যাবে। আশায় অপেক্ষা থাকি, আমরা আশা নিয়ে বাঁচতে চাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান।